You are watching Magic Box Entertainment. বিষ্টুদার ভূতের গল্প সিরিজকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আমরা আপ্লুত। তাই আবারও নিয়ে এসেছি এই সিরিজের নতুন একটি গল্প। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 10ম গল্প, জনাইয়ের ভুতুড়ে ঘটনা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 10ম গল্প, জনাইয়ের ভুতুড়ে ঘটনা। বিষ্টুদার পরিচয় নতুন করে আর কি দেব? হাসি খুশি প্রাণ খোলা একজন মানুষ। এই বয়সের লোকেরা সাধারণত আমাদের মতো ছোটদের থেকে সামান্য দূরত্ব বজায় রেখেই চলে, কিন্তু বিষ্টুদা সম্পূর্ণ উল্টো। ষাটোর্ধ্ব লোকটা সমবয়সীদের সঙ্গে কথা বলে ঠিকই, কিন্তু বোঝা যায় খুব একটা সহজ হতে পারে না। মোটেই সেটা আত্মবিশ্বাসের অভাবে নয়, বরং সাবধানে দূরত্ব বজায় রেখে চলে বলেই মনে হয়। আসলে দৈহিকভাবে বৃদ্ধ হলেও মন এখনও বিষ্টুদার তরতাজা যুবকের মতো। বিষ্টুদার কথা অনুযায়ী জীবনে অনেক রকম কাজ করেছে সে। সেই কাজের সূত্রে ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। তার ফলেই অভিজ্ঞতার ঝুলি ধীরে ধীরে পূর্ণ হয়েছে। বলা বাহুল্য, সেসব অভিজ্ঞতা বেশিরভাগই ভৌতিক। প্রায় প্রতিদিন সন্ধেবেলায় এই হরিদার চায়ের দোকানে বসে আমরা সেই ঝুলি থেকে এক একটা অভিজ্ঞতা বের করে নেড়েচেড়ে দেখি। বুঝলেন না? মানে বিষ্টুদার কাছে গল্প শুনি। কিছু কিছু গল্প একেবারে আজগুবি মনে হলেও শুনতে বেশ ভালোই লাগে। আর এখানেই বিষ্টুদার মুনশিয়ানা। একটা সহজ সরল সাধারণ গল্পকে কিভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে সাজিয়ে রংচঙে করে তুলতে হয় সেটা বিষ্টুদা খুব ভালো করেই জানে। আমি বিশ্বাস অবিশ্বাস নিয়ে খুব একটা উচ্চবাচ্য করি না। আমার মনে হয় ভালো ভালো গল্প শুনতে পাচ্ছি, এই অনেক। তবে আমাদের মধ্যে পল্লব একটু পা ধরে টানাটানি করে, মানে লেকপুল করে আর কি। আর আমার কাজ হলো সেসব কথা শুনে বিষ্টুদা রেগে গেলে পরিস্থিতি সামাল দেওয়া। সুখ দুঃখ, হাসি মজা, রাগ সব মিলিয়ে আমাদের এই হরিদার চায়ের দোকানের আসর। সদস্য মোটে আমরা 4 জন। আমি, পল্লব, বুবাই এবং আমাদের মধ্যমণি বিষ্টুদা। বেশ টের পাই হরিদাও চা করতে করতে খুব মন দিয়ে গল্পগুলো শোনে। অর্থাৎ সেভাবে বলতে গেলে হরিদাও আমাদের এই সান্ধ্যকালীন আসরের একজন নিয়মিত সদস্য। কলেজের পড়াশোনা, একটু একটু খেলাধুলা আর সন্ধেবেলায় বিষ্টুদার গল্প শোনা সব মিলিয়ে আমরা বেশ ভালোই আছি। আমাদের এই এলাকাটা গ্রামই, তবে আর বেশি দিন গ্রাম্য পরিবেশ বজায় থাকবে বলে মনে হয় না। দিনে দিনে অনেক নতুন লোক অন্য জায়গা থেকে এখানে এসে বাড়ি করছে। আগে এদিকে ওদিকে যতটা ফাঁকা জায়গা ছিল, এখন তার অনেকটাই নতুন নতুন বাড়িঘর দখল করেছে। যাই হোক, যে কারণে এই বাইরের লোক এসে বাড়ি করার কথাটা বললাম, সেই প্রসঙ্গে আসি। সম্প্রতি আমাদের বাড়ির পাশে একটা নতুন বাড়ি হয়েছে। এটা খুবই স্বাভাবিক। একজন একদম নতুন লোক চট করে আশেপাশে সবার সঙ্গে মিশতে পারে না। তার মনেও অনেক রকম দ্বন্দ্ব থাকে। কে ভালো কে মন্দ তার তো ঠিক নেই। তবে এই দ্বন্দ্ব ধীরে ধীরে কেটে যায়। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সহজ সরল হয়ে ওঠে। কিন্তু এই যে লোকটি নতুন বাড়ি করে আমাদের প্রতিবেশী হয়েছে, তার ব্যবহার যেন একটু অন্যরকম। কারো সঙ্গেই খুব একটা মেলামেশা করে না। সাধারণ সৌজন্য দেখাতে যে সামান্য কথা বলতে হয়, সেটুকু বলতেও যেন চরম অনীহা। ফলে যা হয়, আমাদেরও কথা বলতে অস্বস্তি হয়। এলাকায় লোকজন বাড়লে বেশ গমগমে পরিবেশ হয়ে ওঠে। কিন্তু প্রতিবেশী যদি এমন হয়, তবে সেক্ষেত্রে ব্যাপারটা মোটেই সুখকর নয়। যাক, কি আর করা যাবে। আজ সন্ধ্যায় পল্লব, বুবাই কেউ আসেনি। আমি আর বিষ্টুদা বসেছিলাম।
চা খেতে খেতে আমার অদ্ভুত প্রতিবেশীর কথা বিষ্টুদাকে বলছিলাম। সব শুনে বিষ্টুদা বলল, এসব সন্দেহজনক লোকের থেকে দূরে থাকাই ভালো। বলা তো যায় না কার মনে কি আছে। হ্যাঁ, তা যা বলেছ, কিন্তু সন্দেহজনক এখনো তেমন কিছু চোখে পড়েনি। কারোর সাথে কথাবার্তা বলে না, এই যা। অত সহজে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। আমি ছোটবেলায় যে পাড়ায় থাকতাম সেখানে একটি পরিবার একবার ভাড়া থাকতে এসেছিল। তা প্রায় ভালোভাবে 4-5 মাস কাটার পর হঠাৎ একদিন দেখি আমাদের পাড়ায় পুলিশ। সারা পাড়ায় গুজগুজ ফুসফুস। শেষে পুলিশের কাছ থেকে শোনা গেল বাড়ির কর্তাটি নাকি ডাকাত। ভাব একবার, এতদিন ধরে ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেনি। এমনভাবে মিলেমিশে ছিল, সবাই ভাবতো কত ভালো মানুষ। তোষকের তলা দিয়ে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছিল। সেসব আমি নিজের চোখে দেখেছি। কি বলছো? তাহলে তো এই লোকটাও ডাকাত হতে পারে। পারেই তো, কিংবা অন্য কিছুও হতে পারে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে এমন কিছু যা ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। এই, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি ঠিক করে বুঝতে পারছি না। সে এমন ভয়ঙ্কর, এক কথায় বোঝানো যাবে না। আচ্ছা, তুমি বেশি কথায় বোঝাও না। আমার বাড়ির একদম পাশের বাড়ি। তুমি যা বলছো তাতে আমার চিন্তা বেড়ে যাচ্ছে। তুমি একটু পরিষ্কার করে বলো তো কি বলতে চাইছো। আহ, বলছি, দাঁড়া। এই হরি, দুটো চা দিস, আর আমার একটা সিগারেট। বলবে যখন বলেছে বিষ্টুদা, তখন চুপ করে থাকার লোক সে নয়। জানি আমাকে একটু অপেক্ষা করিয়ে আমার জানার খিদে আরও বাড়িয়ে নিচ্ছে। তা বেশ। এই কুয়াশা জমা ঠান্ডা সন্ধ্যায় বিষ্টুদার গল্প শুনতে শুনতে সময়টা বেশ কেটে যাবে। হরিদা চা দিলে বেশ গুছিয়ে বেঞ্চের উপর পা তুলে চাদর মুড়ি দিয়ে বসল বিষ্টুদা। তারপর মাটির ভাঁড়ে একটা চুমুক দিয়ে ভাঁড়টা সামনে টেবিলের উপর রেখে পকেট থেকে দেশলাই বের করে সিগারেটটা ধরালো। কুয়াশাচ্ছন্ন বাতাসে একদলা ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো বিষ্টুদা। এই ঘটনা জনাই গ্রামের, অনেক বছর আগের কথা। সরকারি একটা প্রজেক্টের কাজে মাস 4 ওখানে ছিলাম। সারাদিন কাজে কাজেই কেটে যেত। রোববার করে কাজ বন্ধ। বাকি কদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি। কাজের মধ্যে ডুবে থাকলেও নিঃসঙ্গ বন্ধুবান্ধবহীন জীবন আমার কখনোই ভালো লাগে না। দিনের শেষে অন্তত 2-1 মানুষ দরকার, যাদের সঙ্গে মন খুলে কথা বলা যায়। কিন্তু সমস্যা হলো, এ এক এমন জায়গা লোকজন খুঁজে পাওয়া দুষ্কর। যেখানে কাজ চলছে সেখান থেকে হাফ কিলোমিটার দূরে একটা একতলা পুরনো রেল কোয়ার্টারে আমার থাকার ব্যবস্থা হয়েছে। আশেপাশে আরও 2-3টে কোয়ার্টার আছে, তবে সেগুলো ফাঁকাই পড়ে আছে। আমি না হয়ে অন্য কেউ হলে ওরকম নির্জন পুরনো কোয়ার্টারে কিছুতেই থাকতে রাজি হতো না। ঘর থেকে বাইরে বেরোলেই কেমন যেন ভৌতিক থমথমে পরিবেশ। 2-3টে নির্জন কোয়ার্টার যেন দাবিহীন মৃতদেহের মতো পড়ে রয়েছে। অবশ্য আমার সেসব বিষয়ে খুব একটা মাথা ব্যথা নেই। ইতিমধ্যে এতবার অলৌকিক অবিশ্বাস্য ভৌতিক ঘটনার সম্মুখীন আমি হয়েছি যে অতিপ্রাকৃত বিষয়ে ভয় অনেকটাই কেটে গেছে। তবে একমাত্র অস্বস্তি হলো নিঃসঙ্গতা। নিদেন পক্ষে 1 মানুষ যদি জোটাতে পারতাম আর কোনো চিন্তাই থাকতো না। কিন্তু কাকে পাবো এখানে? তাই সেই ভাবনাই সার। গ্রামের যে দিকটায় লোকজন থাকে সেটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। প্রথম কদিন এ নিয়ে খুব অস্বস্তি হলেও ধীরে ধীরে গা সওয়া হয়ে গেল। তবু মনে মনে চাইতাম যদি কোনোভাবে একজন সঙ্গী জুটে যায়। একজন লোক আছে, সে সকালবেলায় এসে ঘরদোর ঝেড়ে মুছে রান্নাবান্না করে রেখে যায়। বিকেলে সে আর আসে না। তাছাড়া সেই লোকটা এমন বেরসিক, চুপচাপ, যে তার সঙ্গে কথা বলা আর দেওয়ালের সঙ্গে কথা বলা একই ব্যাপার। আমার যেমন স্বভাব, নতুন কোনো জায়গায় গেলে
ঘুরে ঘুরে সবটা দেখার চেষ্টা করি। এখানেও প্রতি রবিবার নিজের মতো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়তাম। এমনকি পাশে যে ফাঁকা কোয়ার্টারগুলো পড়ে রয়েছে সেগুলো পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখেছি। দেখতে দেখতে ভাবছিলাম, এগুলোর মধ্যে কখনো নিশ্চয়ই মানুষজন থাকত। কত জমজমাট ছিল জায়গাটা, কত মানুষের হাসি কান্না, সুখ দুঃখের সাক্ষী এই বাড়িগুলো। কিন্তু সেসব এখন ইতিহাস, ভেবেও কোনো লাভ নেই। এমনিতে ঘুরে বেড়ানোর জন্য গ্রামটা খুবই সুন্দর। গ্রাম শব্দটা শুনলে যেমন ছবি আমাদের মনের পর্দায় ভেসে ওঠে, তার সঙ্গে বিন্দুমাত্র পার্থক্য নেই। মাটির রাস্তা, ধান ক্ষেত, বড় দিঘি, খেজুর গাছ, টলটলে জল বয়ে যাওয়া খাল, কোনো কিছুই বাদ নেই। নিঃসঙ্গতার যন্ত্রণা মনে থাকলেও খুব একটা খারাপ লাগে না ঘুরে ঘুরে দেখতে। একদিন তো খালের ধারে বসে বসেই সারাটা দিন কাটিয়ে দিলাম। খালে বেশ ভালো মাছ আছে। ঠিক করলাম একটা ছিপ জোগাড় করতে হবে। রোববার বসে বসে মাছ ধরব। পরদিনই খোঁজ খবর নিয়ে ছিপের ব্যবস্থা করলাম। অবশ্য আমার হাতে এসে পৌঁছালো দুদিন পর। পরের রবিবার সেই ছিপ দিয়ে ভালোই মাছ ধরেছি। ল্যাঠা, কই, আরো হরেক রকম মেঠো মাছ। যাক সে কথা, আমার কোয়ার্টার থেকে বেরিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে। সেই রাস্তা ধরে মিনিট 7 হাঁটলে আমার কাজের জায়গা। এ রাস্তায় বহু বছর আগে হয়তো ইট বিছানো হয়েছিল। কালে কালে সেই ইট মাটিতে বসে গিয়ে এখন এমন বেহাল অবস্থা, হেঁটে কোনো রকমে যাওয়া যায়। প্রথম দিনই একটা জিনিস আমার নজরে পড়েছে। আমার থাকার জায়গা এবং কাজের জায়গার মাঝামাঝি রাস্তার ধারে একটা নতুন বাড়ি প্রায় তৈরি হয়ে এসেছে। একতলা বাড়ি, চারপাশে উঁচু পাঁচিল। বাড়িটার নকশা দেখে যা মনে হলো, ছোট হলেও বেশ খরচ করে তৈরি করা হয়েছে। যে তৈরি করেছে সে বেশ শৌখিন লোক। টাকা কড়ির নিশ্চয়ই অভাব নেই, নয়তো এমন গ্রামে এসে অমন সুন্দর একখানা বাড়ি তৈরি করবে কেন? মনে হয় মাঝে মাঝে এসে সময় কাটানোর জন্য বানিয়েছে। আমি রোজ যাওয়া আসার পথে বাড়িটাকে দেখি। বিকেলে ফেরার সময় লোকজন থাকে না, তবে সকালবেলা মিস্ত্রি এবং শ্রমিকদের কর্মব্যস্ততা চোখে পড়ে। বাড়ি যখন তৈরি হচ্ছে তখন বাড়ির মালিক নিশ্চয়ই এখানে আসে, কিন্তু তেমন কোনো লোক আমার নজরে পড়ে না যে ওই বাড়ির মালিক হতে পারে। ওই বাড়িটা যে তৈরি করছে সে নিশ্চয়ই সাধারণ শ্রমিকদের মতো পোশাক আশাক পরে থাকবে না। অন্যান্য লোকেদের মাঝে তাকে আলাদা করে ঠিকই চেনা যাবে। মাস খানেক কেটে গেল, কিন্তু তেমন কোনো লোক নজরে পড়ল না। একদিন দেখে বুঝলাম বাড়ি তৈরি সম্পূর্ণ হয়েছে। পাশের জমির থেকে রাস্তাটা অনেকটাই উঁচু, তাই পাঁচিল দিয়ে ঘেরা থাকলেও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ির সীমানার ভিতরটা স্পষ্ট দেখা যায়। সদর দরজা থেকে একটা নকশা করে ইট বসানো পথ ফটক পর্যন্ত এসেছে। সেই পথের দুধারে বেশ সুন্দর করে বাহারি গাছ বসানো হয়েছে। বাড়িটায় হলুদ রং করা হয়েছে। চারপাশে সবুজ ধান ক্ষেতের মাঝে সেটাকে দেখতে বেশ মনোরম লাগে। প্রথম দিন এমনি নজরে পড়েছিল, তবে এরপর থেকে কিছুটা আশা নিয়ে এই বাড়িটার দিকে তাকাতাম। এখানে যদি লোকজন এসে বাস করে তবে আমি নিশ্চয়ই সঙ্গী পেতে পারি। সপ্তাহখানেক বাদে বুঝতে পারলাম বাড়িতে লোকজন এসেছে। কোনো মানুষ চোখে পড়েনি এখনো, তবে বাইরে জামা কাপড় মেলা দেখে বুঝতে পেরেছি। এটাও আন্দাজ করেছি ওখানে একজন অন্তত পুরুষ মানুষ থাকে। খুব সম্ভবত তার বয়স
40-এর উপরে। এমনটা মনে হওয়ার কারণ পোশাক আশাকের ধরন এবং রং। কম বয়সীরা সাধারণত একটু রংচঙে নকশা করা পোশাক পরে, কিন্তু ওই বাড়িতে যে পোশাকগুলো মেলা থাকে সেগুলো তেমন নয়। লোকটার সঙ্গে পরিচয় করার আগ্রহ আমার দিন দিন বাড়ছে। মনে মনে স্থির করেছি, যদি এমনি দেখা না হয়ে যায়, একদিন নিজেই সোজা বাড়িতে চলে যাব। আগ বাড়িয়ে আলাপ করে ফেলব লোকটার সঙ্গে। আরও প্রায় 3-4 দিন কেটে গেলেও কেউ নজরে পড়ল না। সেদিন ছিল রবিবার, অর্থাৎ কাজ বন্ধ। আগের দিন রাতেই মোটামুটি ঠিক করে রেখেছিলাম। যে আমার রান্না বান্না করে সে সকালবেলা এসে খাবার জোগাড় করে দিলে মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য আমার হলুদ রঙের নতুন বাড়িটা। সকাল তখন 8টা বাজে। আকাশে নতুন সূর্যের ঝকঝকে আলো। সবুজে ভরা প্রকৃতির মাঝে হলদে বাড়িটাকে দেখে মনে হচ্ছিল শান্তির নীড়। এবড়ো খেবড়ো রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে বাড়িটার সামনে পৌঁছালাম। ডান দিকে রাস্তার ধার ঢালু হয়ে নেমে গেছে। সেদিকে নেমে একটা সরু খালের মতো। খাল অর্থে ওখান থেকে মাটি কেটে এই রাস্তাটা কোনো এক সময় তৈরি হয়েছিল। সেটাই দিনে দিনে খালের রূপ নিয়েছে। সেটার উপরে চওড়া ঢালাই স্ল্যাব পেরিয়ে বাড়িটার ফটক। ফটকে লোহার গেট বসানো হয়েছে। সদ্য করা কালো রং রোদে ঝকঝক করছে। যতই মনস্থির করে আসি, এভাবে আগ বাড়িয়ে একজনের সঙ্গে আলাপ করতে মনে মনে অস্বস্তি হচ্ছিল। বাইরে কোনো কলিং বেল নজরে পড়ল না। গেটে তালা দেওয়া নেই। কিছুটা সংকোচ মনে নিয়ে গেটটা খুলে ভিতরে ঢুকে পড়লাম। তারপর ইঁট বিছানো রাস্তাটা পেরিয়ে সদর দরজার সামনে পৌঁছে ডাক দিতেই ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। প্রতিবেশী ছাড়া আর কোনো পরিচয় দিয়ে লাভ নেই। বললাম, আমি আপনার প্রতিবেশী বলতে পারেন। নতুন এসেছেন তাই আলাপ করতে এলাম। আসছি, একটু দাঁড়ান। লোকটার কণ্ঠস্বরে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। অন্তত এভাবে হুট করে এসে পড়ায় বিরক্ত হয়েছে বলে মনে হলো না। আমি নিজের খেয়ালে উল্টো দিকে ঘুরে বাড়ির সামনে সাজানো বাগানের দিকে তাকিয়েছিলাম। দরজা খোলার শব্দ পেয়ে পিছন ঘুরে দেখলাম একজন 50-55 বছরের লোক হাসি মুখে তাকিয়ে আছে। লোকটা বেশ উঁচু লম্বা, মাথায় পাট করে আঁচড়ানো চুল, ভালোই ফর্সা। পরনে একটা লুঙ্গি এবং সাদা শার্ট। কবজিতে বেশ দামি সোনালি ঘড়ি একটা, তবে অসম্ভব রোগা। চোখ দুটো বসে গেছে, যেন রাতে ঘুম হয়নি ঠিক করে। অবশ্য সেটা হতেই পারে। নতুন বাড়িতে এসে উঠেছেন, রাতে হয়তো গোছানোর কাজ করছিলেন। আসুন আসুন। আমি আর দ্বিধা না করে সোজা ঢুকে পড়লাম ঘরের ভিতরে। বাড়িটা যেমন বাইরে থেকে সাজানো গোছানো, ভিতরেও তাই। সদর দরজা দিয়ে ঢুকেই একটা বড় বসার ঘর, বাঁ দিকে পাশাপাশি দুটো শোয়ার ঘর। ঢুকেই একটা পাশে টেবিলের সামনে দুটো কাঠের চেয়ার রাখা। ভদ্রলোক আমাকে সেখানেই বসতে বললেন। বসুন। চা চলবে তো? এমা না না, এসব নিয়ে চিন্তা করতে হবে না, বরং আসুন একটু গল্পগুজব করি। তা বললে কি হয়? আপনি প্রথমবার আমার বাড়িতে এলেন। আসলে এখনো কোনো কাজের লোক পাইনি। আচ্ছা, একটু বসুন। বলে লোকটা চলে গেল। একপাশে দেওয়ালের গায়ে বেশ বড় সড়ো একটা তাক, তাতে রীতিমতো ঠেসে বইপত্র রাখা। বেশিরভাগই দেখলাম বিদেশি লেখকদের, তবে কিছু বাংলা সাহিত্যের বইও নজরে পড়ল। টাকা কড়ি আছে, শিক্ষিত বলেই মনে হচ্ছে।
তাহলে এমন জায়গায় পাকাপাকিভাবে বাড়ি করে এসেছে কেন? প্রশ্নটা মাথায় পাক খাচ্ছে। দুটো দামি পেয়ালায় চা নিয়ে এসে টেবিলে রেখে ভদ্রলোক অন্য চেয়ারটায় বসলেন। বলুন। আগে পরিচয় হয়ে যাক, আমি বিষ্ণুপদ চ্যাটার্জি। এই পাশে যে সরকারি প্রজেক্টের কাজ চলছে ওখানকার ম্যানেজার বলতে পারেন। আপাতত বাসস্থান ওই পুরনো রেল কোয়ার্টার। আপনি? আমি তথাগত চৌধুরী, ব্যবসা করতাম। মানে এখন আর করেন না? না, সেসব পাঠ কবেই চুকিয়ে দিয়েছি। আপাতত অবসরে বলতে পারেন। তা বেশ ভালো। এরপর এখানে এসে আমার নিঃসঙ্গতার কথা ওনাকে বললাম। ওনাকে পেয়ে যে আমার কতটা উপকার হয়েছে সে কথাও জানালাম। আরও অনেক কথা হলো। আমি ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাইছিলাম এভাবে নির্জনে বাড়ি করার কারণ, কিন্তু উনি বারবার বিভিন্নভাবে কথাটা এড়িয়ে যাচ্ছিলেন। জানি না এর কারণ কি, তবে এই রহস্য ওনার সম্পর্কে আমার আগ্রহ আরো বাড়িয়ে তুলছিল। ঘণ্টাখানেক কথাবার্তা বলে উঠে পড়লাম। রহস্যের পর্দা উন্মোচন হলো না ঠিকই, তবে লোকটার সঙ্গে কথা বলে আমার ভালোই লেগেছে। ভদ্র সভ্য একজন মানুষ। বিকেলের দিকে আবার যেতে বলছিলেন, কিন্তু আমার এই কদিনে মাছ ধরার খুব নেশা হয়েছে। রোববার দুপুরে খাওয়া দাওয়ার পর ছিপ হাতে নিয়ে বেরিয়ে পড়ি। খালে বড়শি ফেলে অপেক্ষা করি কখন ফাতনা নড়ে উঠবে। সেই রবিবার এভাবেই সারাটা দিন কেটে গেল। পরদিন থেকে আবার কাজ শুরু। আশ্চর্য, এতদিন পর্যন্ত লোকটাকে কখনোই বাইরে দেখতাম না। সেদিনের পর থেকে যাওয়া আসার পথে মাঝে মাঝেই বাড়ির বাইরে তথাগত বাবুকে দেখতে পাই। উনি আমায় দেখতে পেলে হাত নাড়েন। আমিও হাসি মুখে কেমন আছেন, কি করছেন ইত্যাদি প্রশ্ন করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাই। কোথা থেকে জানি না একটা কুকুর এসে জুটেছে আমার কোয়ার্টারে। এখানে তো আর কেউ নেই খাবার দেওয়ার মতো। আমি ওকে সকাল বিকেল খেতে দিই। আমি যখন কাজ শেষে এখান থেকে চলে যাব তখন বেচারার কি হবে কে জানে। ভালোবেসে একটা নামও দিয়েছি, ভুলু। সেই ভুলু এখন আমার পিছনে পিছনেই ঘোরে। সকালে যখন কাজের ওখানে যাই আমার পিছনে পিছনে গিয়ে ওখানে শুয়ে থাকে, আবার ফিরতি পথে আমার পিছনে পিছনে চলে আসে। পরের রবিবার সকালেও পৌঁছে গেলাম তথাগত বাবুর বাড়িতে। ভুলুও এসেছিল পিছনে পিছনে। কিন্তু কি আশ্চর্য, আমি রাস্তার ঢাল বেয়ে নেমে বাড়ির ফটকের দিকে গেলেও ভুলু অদ্ভুতভাবে রাস্তাতেই দাঁড়িয়ে রইল। আমি গেটের কাছে গিয়ে দু একবার ডেকেছিলাম, কিন্তু এলো না। যাগে, অবলা প্রাণী, হয়তো কোনো কারণে অচেনা জায়গায় ঢুকতে চাইছে না। আমি ফটক পেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম ভুলু বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আর একটু পর পর দাঁড়িয়ে পিছন ফিরে আমার দিকে তাকাচ্ছে। আমি সদর দরজার সামনে পৌঁছে কড়া নাড়লাম। কয়েক মুহূর্ত পরে তথাগতবাবু দরজা খুললেন। ও, আপনি আসুন আসুন। কথাটা এমনভাবে বললেন যেন উনি প্রত্যাশা করেছিলেন অন্য কেউ আসবে, অথচ সে আসুক উনি চান না। আমি আশায় বরং নিশ্চিন্ত হয়েছেন। গত রবিবারের মতো এদিনও অনেকক্ষণ ধরে আমরা গল্প গুজব করলাম। এতদিনে সব কিছু গোছানো হয়ে গেছে আশা করা যায়। রাত জেগে থাকার তেমন কোনো কারণ দেখি না। তবু যেন আরো রুগ্ন লাগছে লোকটাকে। চোখ দুটো আরো বসে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার শরীর কি খারাপ? মানে চেহারা দিন দিন দেখছি ভেঙে যাচ্ছে আপনার।
যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আমার কথায় সম্বিত ফিরল। হুম, না, আমার চেহারা বরাবরই এমন। আসলে নতুন বাড়ি, একা মানুষ, বুঝতেই তো পারছেন। সত্যি কথা বলতে বুঝতে পারলাম না। যতই খাটনি হোক, এভাবে মানুষের চেহারা ভেঙে যায় নাকি? আরো কিছুক্ষণ কথাবার্তা বলে উঠে পড়লাম। এমন করে প্রায় 3টে মাস কেটে গেল। প্রতি রবিবার সকালে ওনার বাড়িতে গিয়ে গল্প গুজব করি। ভদ্রলোক আন্তরিক ঠিকই, কিন্তু কেমন যেন উদাসীন। কথা বলে ঠিক শান্তি পাওয়া যায় না। তবু নেই মামার চেয়ে কানা মামা ভালো। একেবারে নিঃসঙ্গ দিন কাটানোর চেয়ে একজন লোক তো পাওয়া গেছে অবসর সময়ে গল্প করার মতো। তাছাড়া যাওয়া আসার পথে যেটুকু দেখা সাক্ষাৎ হয় সেটুকুই আমার জন্য অনেক। অন্তত বুঝতে পারি এই গোটা গ্রামে আমি ছাড়াও মানুষ আছে। এক শনিবার শহর থেকে মালপত্র এসে পৌঁছায়নি, তাই কাজ সেদিন বন্ধ। আমাকেও তাই আর যেতে হয়নি, বাড়িতেই ছিলাম। রবিবার পুরো দিনটা বিশ্রাম করব, সেই ভেবে শনিবারই সপ্তাহের কাজ গুছিয়ে রাখলাম, আর বাকি সময়টুকু একটা বই পড়ে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় একটু ব্ল্যাক কফি করে নিয়ে নিজের বিছানায় বসেছি আয়েশ করে। ঠিক এমন সময় সামনের কাঠের দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। সাধারণত আমার এই বাড়িতে কাজের লোকটি ছাড়া আর কেউ আসে না। একটু অবাক হলাম, এই ভর সন্ধেবেলায় আবার কে এলো। উঠে গিয়ে যাকে দেখতে পেলাম তাতে আরো বেশি অবাক হলাম। তথাগত বাবু। এই কমাসে অনেকবার ভদ্রলোককে আমার বাড়িতে আসার জন্য বলেছি, এমনকি রোববার বেরিয়ে গ্রামের দিকে একবার ঘুরে আসার কথাও বলেছিলাম, কিন্তু ভদ্রলোক কিছুতেই বেরোতে চাননি। প্রথম কয়েকদিন বলার পর যখন বুঝতে পারলাম বাড়ি থেকে বেরোতে ওনার তীব্র আপত্তি, তখন বলা ছেড়ে দিয়েছি। অথচ আজ সেই লোক ভর সন্ধেবেলায় আমার দরজায় দাঁড়িয়ে। আরে আসুন আসুন, এই সময় হঠাৎ সব ঠিক আছে তো? না, ভদ্রলোকের গলা কেমন শোনালো। না, কিচ্ছু ঠিক নেই। আমি আমি অস্থির হয়ে উঠেছি। একটা একটা কথা আমার মনে দগদগে ঘায়ের মতো দিন দিন বেড়েই চলেছে। না, 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 কথা নয়, কথা নয়। একটা একটা ঘটনা। সেই ঘটনার কথা আমি যতক্ষণ না পর্যন্ত কাউকে বলতে পারছি, আমি 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 শান্তি পাবো না। আচ্ছা, আচ্ছা, আপনি শুনবেন? আপনি শুনবেন সেই কথা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো। আপনি আগে শান্ত হন। ঘরে আসুন, ঘরে আসুন। এই এই বিছানায় বসুন। আহ, দাঁড়ান একটু কফি করি। চট করে কফি করে এনে দিলাম ওনাকে। ভদ্রলোক কেমন অস্থির অথচ উদাসীন হয়ে আছেন। বলুন, কি বলবেন? ও, 1 মিনিট, দরজাটা বন্ধ করে আসি। তথাগতবাবুর অমন কথাবার্তায় তখন দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। দরজা বন্ধ করতে গিয়ে দেখি ভুলু ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর গলা দিয়ে কেমন একটা শব্দ করছে। আমি চট করে দরজাটা বন্ধ করে ঘরে ফিরে এলাম। হ্যাঁ, এবার বলুন। আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন? আহ, হ্যাঁ, করি। সত্যি কথা বলতে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওদের সঙ্গে আমার বহুবার সাক্ষাৎ হয়েছে। সত্যি? ও, তাহলে নিশ্চয়ই আমি যা বলবো তা আপনি অবিশ্বাস করবেন না। বলুন। এই ঘটনা দুই বন্ধুর। একজনের নাম, না, থাক, নাম না বললেও চলবে। দুজনে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। একই জায়গায় পাশাপাশি বাড়ি, খেলাধুলা, বেড়ে ওঠা সবই একসাথে।
দুজনে যখন একসঙ্গে কলেজে পড়াশুনো করছে তখনই ঠিক করে যে তারা পড়াশোনার শেষে ব্যবসা করবে। এ ভাবনার অন্যথা হয়নি। অল্প কিছু পুঁজি নিয়ে তারা দুজন মিলে ব্যবসায় লেগে পড়ে। জানেন জানেন অভিন্ন হৃদয় বলতে যা বোঝায়, দুজনে ঠিক তাই ছিল। কিন্তু ব্যবসা করা কি আর মুখের কথা? প্রথম দিকে খুব খারাপ অবস্থা হয়। যে কটা টাকা পুঁজি হিসেবে ছিল তাও ফুরিয়ে যায়। কিন্তু দুজনের কেউই হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম করে একটু একটু করে আবার ব্যবসা দাঁড় করায়। ব্যবসা যখন খুব ভালো চলছে, সেই সময় দুই বন্ধুর একজনের জীবনে একটি মেয়ে আসে, অনামিকা। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর সেই প্রথম অপর বন্ধুটির মনে হিংসা জন্ম নেয়। দুইজনই তো একই পথের পথিক, অথচ একই যাত্রায় পৃথক ফল কেন? অমন অপরূপ সুন্দরী একটি মেয়ে ওকে ভালোবাসে, আমাকে নয়, কেন? এমন ভাবনা কুড়ে কুড়ে খেতে শুরু করে ওই বন্ধুটিকে। অথচ সে মুখে কিছুই বলেনি। এমন ভান করত যেন বন্ধুর এই সম্পর্কে সে ভেতর থেকে বড্ড খুশি। অথচ মনে মনে হিংসায় জ্বলতে থাকে সে। বছরখানেক বাদে ওই বন্ধুটি অনামিকাকে বিয়ে করে। হিংসার পারদ তখন সব সীমানা অতিক্রম করে যায়। তবু সে ভালো মানুষের ভান করতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে কি করে বন্ধুর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া যায়। এরপর একটা বিজনেস ট্রিপে গিয়ে ফন্দি এঁটে ফেলে। রাতে বন্ধুর খাবারে নেশার ওষুধ মিশিয়ে দেয়। টলতে টলতে সেই বন্ধু হোটেলের রুমে পৌঁছায়। একজন মেয়েকে টাকা পয়সা দিয়ে আগে থেকেই ঠিক করা ছিল। অশালীনভাবে মেয়েটি নেশাতুর বন্ধুকে জড়িয়ে ধরে। আর তখন তুলে ফেলা হয় বেশ কিছু ছবি। ছবিগুলো কয়েকদিনের মধ্যেই প্রিন্ট হয়ে বাই পোস্টে পৌঁছে যায় অনামিকার কাছে। এরপর থেকেই স্বামী স্ত্রী দুজনের মধ্যে শুরু হয় তীব্র অশান্তি। এদিকে অপর বন্ধুটি ভাবলেশীনভাবে দেখতে থাকে সবকিছু আর মনে মনে হাসতে থাকে। অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বিনা দোষে এই সাজা পেয়ে বন্ধুটি পুরোপুরি ভেঙে পড়ে। অনামিকাকে হারানোর কষ্ট ভুলে থাকতে সে নেশায় ডুবে যেতে থাকে। ব্যবসার কাজ থেকে দিনে দিনে নিজেকে সরিয়ে নিতে থাকে। তারপর আর কি, মানসিকভাবে ভেঙে পড়া একটা মানুষের সর্বস্ব লুটে নিতে ষড়যন্ত্রী বন্ধুর খুব বেশি দিন সময় লাগেনি। শেষের একটা বছর সেই নিষ্ঠুর ষড়যন্ত্রী বন্ধু একাই ব্যবসার দেখাশোনা করত। একদিন হঠাৎ খবর পাওয়া যায় অবসাদগ্রস্ত সেই বন্ধু নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পাওয়ার পর অপর বন্ধুটির আনন্দের আর সীমা থাকে না। সে পেরেছে তার শৈশবের বন্ধুকে নিঃস্ব করে দিতে, তার সমস্ত বৈভব কেড়ে নিতে। এই হলো ঘটনার প্রথম অংশ। এরপর মাস খানেক নিরিবিলিভাবেই কেটে যায়। আর তারপর থেকেই শুরু হয় আর এক ঘটনা। সে ষড়যন্ত্রী বন্ধু, মানে যে এখন সব সম্পত্তির মালিক, হঠাৎ একদিন ঘুমের মাঝে স্বপ্ন দেখে সেই অবসাদগ্রস্ত মৃত বন্ধু দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে হাসি মুখে। সেই হাসিতে কি তীব্র কটাক্ষ! নির্বাক, নিশ্চল সে মূর্তি। তবু সেই মূর্তি যেন অসহ্য লাগতে শুরু করে। এরপর থেকে দিনের পর দিন সেই মূর্তি ঘুমের মাঝে দেখা দিতে থাকে। অবস্থা এমন হয় যে চোখ বুজলেই মৃত বন্ধুর চেহারা সে দেখতে পেত। কি তীব্র গ্লানি! যে পাপ সে করেছে
তার সাজা সে জীবিত অবস্থাতেই পাচ্ছে। অনেক নামি দামি ডাক্তার সে দেখিয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। শেষে সে পালিয়ে বেড়াতে আরম্ভ করে। তার ধারণা হয়েছিল হয়তো সে এখানে আছে বলে কথাগুলো তার মনে বারবার আসে। অন্য পরিবেশে গেলে এসব কথা ভুলে থাকতে পারবে সে, কিন্তু বৃথা চেষ্টা। যেখানেই যায় ওই বন্ধু তার পিছু ছাড়ে না। প্রথমে তাকে দেখতে পেত চোখ বুজলে, এরপর সে খোলা চোখেও তাকে দেখতে আরম্ভ করে। কিছুতেই তার হাত থেকে মুক্তি নেই। কতবার সে ক্ষমা প্রার্থনা করেছে, আকুতি মিনতি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বরং দিন দিন আরো জীবন্ত হয়ে উঠেছে সেই মূর্তি। এখন দিনে রাতে যখন তখন তাকে দেখতে পায় সেই নিষ্ঠুর ষড়যন্ত্রী বন্ধু। কখনো দেখে বিছানায় তার পাশে শুয়ে আছে, কখনো ঠক ঠক শব্দ শুনে দরজা খুলে দেখে সেই মৃত বন্ধু হাসি মুখে দাঁড়িয়ে আছে। জীবন তার অসহ্য হয়ে উঠেছে। এই হলো সম্পূর্ণ ঘটনা। সবটাই বললাম আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় এ কি লোকটার পাপবোধ থেকে নিছক কল্পনা, নাকি নাকি সত্যি সত্যি সেই মৃত বন্ধুর আত্মা ফিরে এসেছে? সম্পূর্ণ ঘটনা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলাম। কি উত্তর দেব বুঝে পেলাম না। আরও কিছু প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, কিন্তু এখন ওনার যা অবস্থা তাতে আর জিজ্ঞাসা করতে মন চাইল না। আমি ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমার সব কথা চুপ করে শোনার পর উনি বললেন, জানেন, কর্মফল কোনোদিন কাউকে মাফ করে না। তার প্রমাণ আমি আপনাকে দেব। আগামীকাল তো রবিবার, সকালে আসুন আমার বাড়িতে। আচ্ছা, এখন আমি চলি। বলে ভদ্রলোক আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাত তখন 8টা, সাড়ে 8টা হবে। আমি আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ঘুম এলো না চট করে। মাথায় ওনার বলা কথাগুলো পাক খাচ্ছে। মনে হতে লাগলো আজ রাতটা ওনাকে আমার বাড়িতে থেকে যেতে বললে ভালো হতো। অনেক প্রশ্ন আর দুশ্চিন্তা মনে নিয়ে এক সময় ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরি করেই ঘুম ভাঙল। আসলে রাতে ওই সব চিন্তা করতে করতে ঘুমোতে দেরি হয়েছে। যাই হোক, বেলা 10টা নাগাদ অল্প কিছু খাওয়া দাওয়া করে তথাগত বাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অন্যান্য দিনের মতো ভুলু আজও আমার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে পর্যন্ত গেল। তারপর আমার সঙ্গে ভিতরে না ঢুকে বাড়ির পথে রওনা হলো। আমি ফটক পেরিয়ে সদর দরজায় টোকা দিতে গিয়ে দেখলাম দরজা খোলা। সামান্য ঠেলা দিতে দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে কেমন একটা উৎকট গন্ধ নাকে ভেসে এলো। আমি নাকে রুমাল চাপা দিলাম। ব্যাপার কি? ভদ্রলোক গেলেন কোথায়? আর এমন বিশ্রী গন্ধ কিসের? আমি একটা ডাক দিয়ে ভিতরে ঢুকলাম। দাদা বাড়ি আছেন? সদর দরজা দিয়ে ঢুকে যে বসার ঘরটা এতদিন পরিপাটি করে সাজানো গোছানো দেখেছি, সেটা আজ কেমন অগোছালো হয়ে আছে। ভদ্রলোক কি মনের ভুলে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছেন? কিন্তু এই উৎকট গন্ধ যেন আমার খুব চেনা। একটু ইতস্তত করে বাঁ দিকের একটা দরজায় ঠেলা দিতে সেটা খুলে গেল। কিন্তু এই ঘরটা ফাঁকা। একটা খাট আর আসবাবপত্র পরিপাটি করে সাজানো।
দরজাটা টেনে পাশের ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। এই দরজায় ঠেলা দিতে একইভাবে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে উৎকট গন্ধটা যেন কয়েক গুণ বৃদ্ধি পেল। রুমাল ভেদ করে বিশ্রী গন্ধটা নাকে ঢুকে পড়ছে। ঘরটা অন্ধকার, জানালাগুলো বন্ধ। আমি আন্দাজে হাত বাড়িয়ে ইলেকট্রিক বোর্ডের সুইচগুলো চাপতে লাগলাম একে একে। একটা সুইচ চাপতেই দপ করে ঘরের আলো জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে এক ঝলকে ঘরের দৃশ্য দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। দেখলাম ঠিক খাটের উপরে সিলিং ফ্যান থেকে ঝুলে আছে একটা পচা মানুষের মৃতদেহ। রুগ্ন মানুষটার মৃতদেহের রং বদলে গেছে, তবু চিনতে পারলাম এই দেহ আমার এত দিনের চেনা তথাগত বাবুর। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়াইনি। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে কাজের ওখানে গিয়ে একজনকে স্থানীয় থানায় পাঠিয়ে দিই। কিছুক্ষণ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরে পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় তথাগত বাবু মারা গেছেন অন্তত 2 সপ্তাহ আগে। আমি গত 2 সপ্তাহ ওনার বাড়িতে এসে ওনার সাথে গল্প গুজব করেছি, একসঙ্গে চা খেয়েছি। গত রাতে উনি আমার বাড়িতে গিয়ে এক বন্ধুর গল্প শুনিয়েছেন। তার মানে গত 2 সপ্তাহ ধরে যার সঙ্গে আমার দেখা হয়েছে সে তথাগত বাবু নয়, সে তথাগত বাবুর অতৃপ্ত আত্মা। অবশ্য এরপর থেকে আর কখনো তাকে দেখিনি। এখন আমার কাছে স্পষ্ট তথাগত বাবু যে নিষ্ঠুর ষড়যন্ত্রী বন্ধুর কথা বলেছিলেন সে আর কেউ নয়, তিনি নিজেই। তিনি অপরাধের গ্লানি কিংবা বন্ধুর প্রেতাত্মার হাত থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছিলেন, কিন্তু স্বীকারোক্তি করা ছাড়া তার আত্মা মুক্তি পাচ্ছিল না। তাই গত সন্ধ্যায় তিনি এসেছিলেন নিজের করা পাপের কথা আমার কাছে স্বীকার করতে। ভুলু অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি প্রথমেই টের পেয়েছিল, সেই কারণে কখনোই ও ওই বাড়িতে প্রবেশ করত না। তাছাড়া যখন তথাগত বাবু আমার বাড়িতে এসেছিলেন তখন দরজার সামনে দাঁড়িয়ে ওভাবে আমার দিকে তাকিয়েছিল। একটা অপরাধের কাহিনী এভাবেই শেষ হলো, নিষ্ঠুর প্রতিশোধের মাধ্যমে। তারপর আর খুব বেশি দিন আমি ওখানে ছিলাম না। কাজ শেষে অন্য জায়গায় চলে যাই। ভুলুটাকে ফেলে আসতে কিছুতেই মন চায়নি, ওকেও সঙ্গে নিয়েছিলাম। এই পুরো ঘটনায় একটা শিক্ষা আমি পেয়েছিলাম, পাপ কাউকে ক্ষমা করে না, কর্মফল তোমাকে পেতেই হবে। বিষ্টুদা কথা শেষ করল। রাত অনেকটাই হয়েছে, শীতকাল, তাই চারদিক কুয়াশার চাদরে একেবারে ঢেকে গেছে। আমরা দুজনে আরেকবার চা খেলাম, তারপর উঠে পড়লাম। অন্যদিন বিষ্টুদার গল্প শুনে যখন বাড়ি ফিরি তখন গা একটু ছমছম করে, কিন্তু আজ বেশ ফুরফুরে লাগছে। অবশ্য তার একটাই কারণ, আজ অবধি জ্ঞানত কোনো অপরাধ আমি করিনি। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 10ম গল্প জনাইয়ের ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অর্ণব এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো
অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।